ওয়াও ভাবি, আপনাকে তো অনেক সুন্দর লাগছে। ভাইয়া কেন যে আজকে আসলো না, তাহলে শিওর একটা ক্রাশ খেয়ে যেত। কি যে বলো না, আমার বুঝি লজ্জা লাগে না? আরে আমার লজ্জাবতী ভাবি, এত লজ্জা পেলে হবে? এইভাবে বললে লজ্জা পাবো না কেন? আচ্ছা, তোমার ভাইয়া আসেনি কেন? আজ তো আমাদের গায়ে হলুদ। আসলে ভাইয়ার একজন বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তাকে দেখতে হাসপাতালে গিয়েছে, তাই আসতে পারবে না। ওহ আচ্ছা। আচ্ছা ভাবি, একটা কথা বলি। হ্যাঁ বলো। শুনেছি আপনার কোনো ছোট বোন নেই, কিন্তু আপনার মতো কি আপনার কোনো বান্ধবী আছে? আছে, কিন্তু কেন? প্লিজ ভাবি, আমাকে তাহলে আপনার ওই বান্ধবীর সাথে একটু সেটিং করে দিন প্লিজ। কী সব বলছো নীল? আমার হবু শাশুড়ি জানলে আমাকে কি করবেন বলো? শুনেছি আমার হবু শাশুড়ি মানে তোমার মা অনেক রাগী। আরে ভাবি, এটা আমি হ্যান্ডেল করে নিব, আপনি শুধু সেটিংটা করে দিন। ঠিক আছে দেবর মশাই, আগে বিয়েটা হয়ে যাক, তারপর দেখছি তোমার ব্যাপারটা। ঠিক আছে ভাবি, আমি আশায় থাকব। আপনি যদি নিরাশ করেন তাহলে কিন্তু ভালো হবে না। আমরা এভাবেই দুষ্টুমি করছিলাম। আমাদের কথার মাঝেই আদিবা ভাবির বাবা মা রুমে প্রবেশ করে। কি ব্যাপার? দেবর ভাবি দেখছি আড্ডা বসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। বসো বসো। শুনলাম আমাদের জামাই বাবার নাকি কোন বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তোমাদের বাড়ির তেমন কেউই আসবে না। আসলে আন্টি, ভাইয়া আসতে পারবে না, তাই বাবা মাও আসবে না, বাকিরা সবাই এসেছেন। ঠিক আছে বাবা, তাহলে তোমরা গল্প করো, কিছুক্ষণ পরে আদিবাকে নিয়ে এসো স্টেজে। তখন তারা সেখান থেকে চলে যায়। আমি ভাবির সাথে আরও কিছুক্ষণ আড্ডা দেই। আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর ভাবির বোনেরা সবাই রুমে আসলে আমি রুম থেকে বেরিয়ে আসি। তারপর সেদিন রাতে অনেক আনন্দ করে রাত 11টার দিকে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে আসি। তারপর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। তারপর সকালে বাবার ডাকে ঘুম ভাঙে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো নীল, আমার যে মান সম্মান সব গেল। বাবার কথা শুনে আমি তাড়াতাড়ি উঠে বসি। কি হয়েছে বাবা? আমার যে মান সম্মান সব গেল, তোর বড় ভাই বিয়ে করবে না বলে পালিয়েছে। কী সব বলছো বাবা? বাবা তখন কিছু না বলে আমার হাতে একটি কাগজ ধরিয়ে দেয়। কাগজটা খুলে বুঝলাম এটা কোনো চিঠি। তারপর আমি চিঠিটা পড়া শুরু করলাম। পুরো চিঠিটা পড়ে আমি নিজেও কিছু বলতে পারছি না। আসলে চিঠিটা ছিল ভাইয়ার। সে আরেক মেয়েকে ভালোবাসে, তাই বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না। এখন আমার কি হবে? মনে করেছিলাম বিজনেস পার্টনারের মেয়ের সাথে বিয়ে হলে ব্যবসার উন্নতি আসবে, কিন্তু এখন আমাদের সম্পর্কটা থাকে কিনা সন্দেহ। বাবাকে বলে বোঝানোর মতো কোনো কথা আমার মুখে ছিল না। তখনই আমার মা রুমে প্রবেশ করে। মায়ের চোখেও জল। মা আমার পাশে এসে বসে। তখন মা বলে, বাবা, আমার একটা কথা রাখবি? এভাবে বলছো কেন মা? আমি কি কখনো তোমার কোনো কথা অমান্য করেছি? তোর বড় ভাইয়ের বদলে তুই আদিবাকে বিয়ে করে নে। মায়ের কথা শুনে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। এমন কিছু আমি মায়ের থেকে আশা করিনি। মা এটা কী করলো? আমি তখন মাকে বলি, কী সব বলছো মা? তোমার কি মাথা ঠিক আছে? এটা কখনোই সম্ভব না। আমার মাথা ঠিকই আছে রে বাবা। আর এটা কেন সম্ভব না? আমরা শুধু ব্যবসায়িক উন্নতির জন্য কিছু বলছি না। আদিবা মেয়েটা আসলেই অনেক লক্ষ্মী। এমন মেয়ে খুঁজে পাওয়া অসম্ভব। মা, উনি আমার সিনিয়র, আমার থেকে প্রায় 3 বছরের বড় হবে। বয়স কখনো একটা সুসম্পর্কে বাধা দেয় না। বাবা, আর কিছু বলিস না, রাজি হয়ে যা। হ্যাঁ বাবা, রাজি হয়ে যা। আমি জানি তুই কখনো আমার মাথা নিচু হতে দিবি না। বাবা মা দুজনের কথাই মাথা ঘুরছে। কি করব নিজেও বুঝতে পারছি না। আদিবা কিন্তু দেখতে অনেক সুন্দরী, কিন্তু আমি তো ওনাকে এসব নজরে দেখিনি। আমি তো ওনাকে ভাবির নজরে দেখেছি।
এখন বিয়েটা হলে কি আমাদের সম্পর্ক ঠিক থাকবে? অনেকক্ষণ ভাবনা চিন্তা শেষে বাবা মাকে উদ্দেশ্য করে বললাম, ঠিক আছে বাবা মা, আমি বিয়ে করব, কিন্তু আদিবা যদি স্বেচ্ছায় বিয়ে করতে চাই তাহলে। কোনো সমস্যা নেই, আমি এখনই আদিবার বাবার সাথে কথা বলছি। বাবা মা রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর আম্মু একটি শেরওয়ানি এসে রেখে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। সব কিছুই যেন স্বপ্নের মতো লাগছে। কোথায় কাল রাতেও প্ল্যান করেছিলাম আজকে অনেক মজা করব, কিন্তু সেখানে আমারই বিয়ে হচ্ছে, তাও আবার আমার হবু ভাবির সাথে। আর কিছু না ভেবে রেডি হয়ে রুম থেকে বের হলাম। সবাই অলরেডি রেডি হয়ে বসে আছে। তারপর বাকি কাহিনী আর বললাম না। এখন বসে আছি আমি আদিবাদের বাড়িতে, বিয়ের স্টেজে আদিবার পাশে। আদিবার বান্ধবী আর বোনেরা এসে সেলফি তুলছে, কিন্তু আমার ছবি তোলার কোনো মুডই নেই। অন্যদিকে আদিবার দিকে তাকিয়ে দেখলাম মাথা নিচের দিকে ঝুঁকিয়ে বসে আছে। বিয়ের স্টেজে বসে আছি, পাশে আদিবা, চারপাশে চাপা গুঞ্জন, ক্যামেরা ফ্ল্যাশ আর আত্মীয়দের উল্লাস। সব কিছুই আমার কাছে কেমন যেন ধোঁয়াশা লাগছে। কাল রাতেও যাকে ভাবি বলে বান্ধবীর সাথে সেটিং করার আবদার করেছিলাম, আজ তিনিই আমার পাশে, আমার বউ হিসেবে। আদিবার দিকে একবার আর চোখে তাকালাম। চোখে মুখে তার কোনো ভাবান্তর নেই। সে কি আমার মতো একই রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছে? তার এক বান্ধবী আমার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দেবর মশাই, এখন তো আপনি আর দেবর রইলেন না, এখন হয়েছেন স্বামী মশাই। একটু হাসুন, এত গম্ভীর হয়ে আছেন কেন? আমি জোর করে হাসি আনার চেষ্টা করলাম। আদিবা মৃদু কণ্ঠে তার বান্ধবীকে বলল, রুমি, এভাবে কথা বলিস না, ওকে বিরক্ত করছিস কেন? এই প্রথম আদিবা আমার পক্ষ নিয়ে কথা বলল। একটা স্বস্তি পেলাম। তার মধ্যে দায়িত্ববোধের ছাপ স্পষ্ট। রুমি হাসতে হাসতে বলল, চল আদিবা, তোকে এখন ওনাদের বাড়ির জন্য তৈরি হতে হবে। আর নীল, আমাদের লক্ষ্মী আদিবাকে যেন আপনি অনেক সুখে রাখেন। বিদায় এবং নতুন বাড়ির পথে নীরবতা। কিছুক্ষণের মধ্যেই আদিবাকে বেনারসি শাড়ি আর গহনায় সাজিয়ে আনা হলো। তাকে দেখে মনে হলো যেন এক রাজকন্যা, কিন্তু তার চোখের কোণে ছিল এক অবক্ত বিষাদের ছায়া। বিদায়ের পালা শুরু হলো। আদিবা তার বাবা মাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল। এই অপ্রত্যাশিত বিদায়ের কষ্টটা আমার মনকে ছুঁয়ে গেল। অতঃপর সব প্রথা মেনে আদিবাকে নিয়ে আমরা গাড়িতে উঠলাম। আমার পাশে আদিবা জড়সড় হয়ে বসে আছে। গাড়ির ভেতরে চরম নিস্তব্ধতা। দুজন যেন নিজেদের জগতে ডুবে আছি। গাড়িতে কোনো কথা হলো না। বাড়িতে পৌঁছানোর পর সব রীতিনীতি দ্রুত শেষ হলো। ভিড় কমলে মা আদিবাকে একটু বিশ্রাম নেওয়ার জন্য ওপরে পাঠিয়ে দিলেন। আমাকে ইশারায় বসার ঘরে ডাকলেন। মা, বাবা এবং আমরা তিনজন বসলাম। নীল, বাবা তুই আদিবার সাথে একবার কথা বল। যা হয়েছে তার জন্য ও খুব ভেঙে পড়েছে, কিন্তু ওর মধ্যে একটা জোর আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ নীল, ওকে বোঝাও যে আমরা সবাই ওর পাশে আছি। আর একটা বিষয় পরিষ্কার করে নাও, তোমাদের এই বিয়েটা এখন আর শুধুমাত্র আমাদের ব্যবসার জন্য নয়। আদিবা সত্যিই খুব ভালো মেয়ে। এখন সে আমাদের পরিবারের বউ। এই সম্পর্কটা যেন কোনোভাবেই নামে নামে সম্পর্ক হয়ে না থাকে। আমি জানি বাবা, আমারও এটাই চিন্তা। ঠিক আছে, আমি কথা বলছি। আমি ওপরে রুমের দিকে গেলাম। সে শাড়ি বদলে একটি হালকা সালোয়ার কামিজ পরে বিছানার এক কোণে চুপ করে বসে আছে। আমি দরজা ভিড়িয়ে দিয়ে ঘরের মাঝখানে দাঁড়ালাম। আদিবা আমার দিকে তাকালো। আদিবা, আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন। আমি কোনোদিন তোমাকে সেই নজরে দেখিনি। তোমাকে আমি ভাবির চোখেই দেখেছি, আর তুমি আমার থেকে 3 বছরের সিনিয়র। আদিবা উঠে দাঁড়িয়ে আমার দিকে হেঁটে এলো। তার চোখে এখন আর জল নেই, বরং একটা দৃঢ়তা।
বয়স বা আগের পরিচয় নিয়ে আর কথা বলার দরকার নেই নীল। যা হয়ে গেছে তার পাল্টানো যাবে না। তবে তুমি যে কথা বলতে চাইছিলে, যদি আমি না চাই তবে? হ্যাঁ, আমি বলছিলাম যদি তুমি চাও তাহলে আমাদের এই সম্পর্কটা কেবল একটা সামাজিক চুক্তি হিসেবে থাকতে পারে। তোমাকে মানসিকভাবে জোর করার কোনো কারণ নেই। আমরা নিজেদের সময় নিতে পারি। আদিবা শান্তভাবে মাথা নাড়ল। না নীল, আমি এই বিয়েটা মেনে নিয়েছি, কারণ তোমার বাবা মা আমাকে ভরসা করেছেন, আর এই মুহূর্তে এটাই ছিল একমাত্র সমাধান। আমি এমন মেয়ে নই যে পরিবারের মান বাঁচাতে এসে আবার মাঝপথে সরে দাঁড়াবো। সে আমার দিকে সোজা তাকালো। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, ছিল কেবল বাস্তবতার বোধ। তোমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ভালোবাসার ছিল না, কিন্তু তোমার সাথে আমার সম্পর্কটা তোমার আর আমার। আমি বলছি না আমরা ভালোবাসবো না বা ভালো থাকবো না, কিন্তু নীল, আমার মনকে বোঝাতে কিছু সময় লাগবে। আশা করি তুমি আমাকে সেই সময়টা দিবে। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। হ্যাঁ আদিবা, অবশ্যই দিব। আর সময়টা শেষ হওয়া পর্যন্ত আমি তোমাকে স্বামীর অধিকার দিতে পারবো না। আমি তোমার স্ত্রী হিসেবে সব দায়িত্ব পালন করব, তোমার পরিবারের সেবা করব, কিন্তু মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমরা কেবল সহযাত্রী হিসেবেই থাকব। আশা করি তুমি এতে আপত্তি করবে না। আদিবার স্পষ্ট কথা শুনে আমি সামান্য ধাক্কা খেলাম। তার এই শর্তে কোথাও কোনো অহংকার ছিল না, ছিল কেবল তার নিরাপত্তা আর আবেগিক সততা। আমি তোমার সত্ত্বে রাজি আদিবা। তোমার মনে কোনো চাপ সৃষ্টি হোক, আমি তা চাই না। আমরা বন্ধু হিসেবেই শুরু করব। আদিবা এবার হাসল। সে হাসিতে কিছুটা স্বস্তি ছিল। ধন্যবাদ নীল, এবার চলো বিশ্রাম নাও, রাত অনেক হলো। আমি আদিবাকে ঘরে বসিয়ে দরজা ভিড়িয়ে দিয়ে ঘরের মাঝখানে দাঁড়ালাম। রাত গভীর। আদিবার বলা শর্তগুলো মাথার মধ্যে ঘুরছে। এই ঘরটা এখন আমার আর আদিবার। অনেকক্ষণ পর খেয়াল করি আদিবা এখনও ঘুমায়নি। তখন আমি আদিবাকে জিজ্ঞেস করি, কি ব্যাপার, তুমি ঘুমাওনি? আদিবা জানালার পাশ থেকে আমার দিকে তাকালো। না, ঘুম আসছে না, সব কিছু কেমন অচেনা লাগছে। আমি বুঝতে পারছি। তোমার যদি কিছু দরকার হয় আমাকে বলতে পারো। আর আমি ইতস্তত করলাম। আদিবা আমার দিকে ফিরল। আর আমি ভাবছিলাম তোমার অস্বস্তি হতে পারে, আমি বরং নিচে মেঝেতে ঘুমিয়ে যাব, তোমার যেন কোনো চাপ না হয়। আমার কথা শুনে আদিবা এগিয়ে এলো। তার চোখে এখন কোনো বিষাদের ছাপ নেই, বরং একটা পরিণত সিদ্ধান্ত। নীল প্লিজ এসব করো না, আমি তোমার স্ত্রী, এই ঘরে আমাদের থাকতে হবে। তুমি নিচে শুলে তোমার বাবা মা বা অন্য কেউ জানলে ব্যাপারটা খুবই অস্বাভাবিক হয়ে যাবে। তোমার মা বাবা এমনিতেই অনেক টেনশনে আছেন। কিন্তু আমি নীলকে থামিয়ে দিয়ে মৃদু হেসে বললাম, আমি জানি তোমার দুশ্চিন্তা কোথায়। তুমি বিছানায় শুতে পারো, তবে আমাদের মাঝখানে একটা কোলবালিশ থাকবে। আদিবার এই অপ্রত্যাশিত প্রস্তাবে আমি সামান্য চমকে গেলাম। এই মেয়েটি একই সাথে দূরত্ব বজায় রাখতে চাইছে, আবার আমাদের সম্পর্কের ন্যূনতম সম্মানটাও ধরে রাখতে চাইছে। তুমি নিশ্চিত আদিবা? কোলবালিশ? হ্যাঁ, শারীরিক নৈকট্য না হলেও অন্তত তোমার এই ঘরে থাকাটা আবশ্যক। তুমি পাশে থাকলে আমি কিছুটা নিরাপদ বোধ করব। তুমি ফ্রেশ হয়ে আসো, কোলবালিশটা এনে দিচ্ছি। আমি তার কথায় স্বস্তি পেলাম, কিন্তু বুকের ভেতর একটা অজানা চাপ অনুভব করলাম। আমি ফ্রেশ হয়ে বিছানার একপাশে গেলাম। আদিবা সত্যি সত্যি একটা লম্বা কোলবালিশ এনে বিছানার ঠিক মাঝখানে রাখলো, যেন এক নীরব সীমারেখা। সে বিছানার আরেক পাশে শুয়ে পড়ল। আমরা দুজনেই ছাদের দিকে তাকিয়ে আছি। এই দূরত্বটা কেবল শারীরিক নয়, মানসিকও। কিছুক্ষণ নীরব থাকার পর আদিবা একপাশে পাশ ফিরে শুল। ধন্যবাদ আদিবা।
ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি তোমার স্ত্রী হিসেবে আমার কর্তব্য করছি। আমি তো জানি তুমি আমার থেকে 3 বছরের সিনিয়র ছিলে। এই দূরত্বটা রাতারাতি মুছে ফেলা সম্ভব নয়, তবে তুমি আমাকে যে বন্ধুত্বের সুযোগ দিয়েছো আমি সেটা কাজে লাগাবো। আমি জানি তুমি আমার ভাবি ছিলে। আমি তোমাকেও জোর করতে পারবো না, নিজের আবেগকেও না। আমরা বন্ধু হিসেবেই শুরু করব। আর বয়স, সেটা কেবল একটা সংখ্যা। আদিবা কিছুক্ষণ নীরব রইল, তারপর আবার আমার দিকে ফিরল। কোলবালিশের অপর পাশ থেকে তার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা নীল, একটা প্রশ্ন করি, তুমি কি আমাকে তোমার ভাইয়ের বইয়ের দৃষ্টিতে দেখতে? না, তুমি আমার সিনিয়র ছিলে, তা একটা সম্মানের জায়গা ছিল। তুমি সুন্দরী, এটা অস্বীকার করব না, কিন্তু আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হচ্ছে জেনে সেই দৃষ্টিতে দেখার প্রশ্নই ওঠেনি। আমি সত্যি তোমাকে একজন বন্ধু বা বড় বোনের মতোই দেখতাম, যার সাথে হালকা দুষ্টুমি করা যায়, কারণ সব সময় এই বাড়িতে একা একাই সময় কাটিয়ে আসছি। ধন্যবাদ, তোমার কাছ থেকে এই সততা আশা করেছিলাম। সে আবার পাশ ফিরল। আমি ঘরের আলো নিভিয়ে দিলাম। অন্ধকার ঘরে দুজনের উপস্থিতি এক তীব্র নীরবতা। আমি অনুভব করলাম আদিবা হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি গভীর রাতে শুয়ে শুয়ে ভাবলাম, আদিবা যখন বলল স্বামীর অধিকার দিতে পারবো না, তখন এই কোলবালিশটা যেন সেই অধিকারের প্রতীকী দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। সকালে মায়ের ডাকাডাকিতে আমার ঘুম ভাঙল। আলো আধারি কেটে ঘরের ভেতরে নরম আলো এসে পড়েছে। আমি আড়মোড়া ভাঙতে গিয়ে অনুভব করলাম আমার পিঠের দিকটা অদ্ভুত উষ্ণতায় আচ্ছন্ন। মুহূর্তেই বুঝে উঠলাম ব্যাপারটা। আদিবা আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে আছে। তার একটা হাত আমার কোমরে, আর মাথাটা আমার পিঠের কাছে। গভীর ঘুমে অবচেতন মনে সে নিরাপত্তা খুঁজে নিয়েছে, ভেঙে দিয়েছে কোলবালিশের দেওয়াল। আমার শরীরের ভেতর দিয়ে একটা শিহরণ বয়ে গেল। বুকটা দ্রুত কাঁপতে শুরু করলো। আমি সাবধানে নড়াচড়া করলাম। আদিবার ঘুম পাতলা। সে সাথে সাথেই চোখ মেলল, দেখল যে সে আমাকে জড়িয়ে ধরে আছে। সে দ্রুত আমার কাছ থেকে হাত সরিয়ে নিল। আমি খুবই দুঃখিত নীল, আমি বুঝতে পারিনি ঘুমের ঘোরে। তার মুখটা লাল হয়ে গেছে। এই মুহূর্তে তাকে দেখে মনে হলো না সে আমার সিনিয়র বা শর্ত দেওয়া স্ত্রী। মনে হলো সে এক লজ্জাবতী নববধূ। আমি কিছু না বলে কেবল মৃদু হেসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেলাম। ভেতরে গিয়ে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। এই স্পর্শটা যেন কাল রাতের সব দূরত্ব ভুলিয়ে দিতে চাইল। ভাবলাম আমাদের মাঝে থাকা বরফের দেওয়াল গলতে শুরু করেছে। ফ্রেশ হয়ে আমরা দুজনেই ঘর থেকে বের হলাম। আদিবা ততক্ষণে তার শাড়ি পরে নিয়েছে। একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা আমরা দুজনে যেন ভুলে যাওয়ার চেষ্টা করছি। নিচে নামতে দেখি আদিবার বাবা মা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি এসেছেন। তাদের দেখে আদিবার মুখে একটা স্বস্তির হাসি ফুটল। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আপনারা কখন এলেন? কেমন আছেন? হ্যাঁ বাবা নীল, ভালো আছি। আজ তো তোমাদের বউভাত, আমরা এসেছি তোমাদের নিয়ে যেতে। আমি অবাক হয়ে বললাম, নিয়ে যেতে মানে? কেন? আরে জামাই বাবা, এটা বিয়ের নিয়ম। বিয়ের পরের দিন বৌভাতের দিনে বর বউ দুজনকেই মেয়ের বাপের বাড়ি যেতে হয়। একে ফিরতি বা অষ্টমঙ্গলা বলে। সেখানে 2 দিন থাকবে, তারপর তোমরা নিজেরাই ফিরে আসবে। আমি এর আগে এমন কোনো নিয়ম শুনিনি। আমার মনটা খুশিতে ভরে গেল। তার মানে আদিবা দূরে সরে যাচ্ছে না, বরং আমরা দুজন একসাথে তৃতীয় কোনো স্থানে যাচ্ছি, যেখানে পরিবারের কঠোর নজরদারি কম থাকবে। ও, এটা তো খুব ভালো নিয়ম। তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ বাবা নীল, তোমাদের সেখানে যাওয়ার কথা ছিল। চলো, তোমরা তৈরি হও, বেশি দেরি করো না, আমরা নিচে অপেক্ষা করছি। ঠিক আছে বাবা, চলো আদিবা, তোমার গোছগাছ করে দেই।
মা আদিবাকে নিয়ে উপরে গেলেন। আমি বসার ঘরের সোফায় বসে রইলাম। এরপর আমরা আদিবার বাবার বাড়িতে পৌঁছালাম। এটা আমার শ্বশুরবাড়ি হলেও আমি এখানে আগেও এসেছি, তখন দেবর হিসেবে, এখন জামাই হিসেবে। পার্থক্যটা অনুভব করা যাচ্ছে। বাড়ির পরিবেশটা অনেক হালকা এবং আন্তরিক। আদিবার বাবা মা আমাদের খুব আদর যত্ন করলেন। দুপুরের খাবারের পর আদিবা আমাকে তার ঘরটা দেখিয়ে দিল। ঘরটা বেশ ছিমছাম আর সুন্দর। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আদিবা নেই। তার বদলে ঘরে ঢুকেছে তার 3 বান্ধবী, রুমি, প্রিয়া আর তনিমা। রুমি সেই মেয়ে যে আগের পর্বে আমার সাথে দুষ্টুমি করেছিল। ওয়াও, আমাদের জামাইবাবু, এখন তো আপনাকে আরও হ্যান্ডসাম লাগছে। আরে রুমি, তোমরা সব এখানেই? আদিবা কোথায়? আদিবা একটু নিচে গেছে, শাশুড়ি মায়ের সাথে গল্প করছে। আপনি বসুন না, আমরা একটু আড্ডা দিই। তারা 3 জন হাসতে হাসতে আমাকে ঘিরে ধরল। তারা আমার আর আদিবার হুট করে বিয়ে হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে ক্রমাগত প্রশ্ন করতে লাগলো। আমি অস্বস্তিতে পড়ে যাচ্ছিলাম। দেখো, আমি তোমাদের ভাবি, মানে আদিবার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই। তোমরা প্লিজ এসব প্রশ্ন করো না। আমাদের মধ্যে সব কিছু স্বাভাবিক হতে একটু সময় লাগবে। আরে বাবা, আপনি তো দেখি একদম ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। আদিবার তো এটাই পছন্দ। আমি আর থাকতে না পেরে বললাম, তোমাদের ভাবি মানে আদিবা আসছে, তোমরা প্লিজ অন্য কোথাও যাও, আমার বিশ্রাম দরকার। তারা আমার কথা শুনতে পেল না। রুমি হঠাৎ একটু কাছে এসে বলল, আপনার ভাই তো পালিয়ে গেল, আপনি নাকি এখন সেই রোম্যান্সটা পূরণ করবেন? আমি চমকে উঠলাম। এই মেয়েগুলো তো দেখছি বেশি বাড়াবাড়ি করছে। রুমি, তুমি সীমা অতিক্রম করছো। আদিবা আমার স্ত্রী। আমি তোমাদের সাথে কোনো ফাজলামো করতে আসিনি। প্লিজ তোমরা যাও। আমার কঠোর স্বরে তারা 3 জনই ভয় পেয়ে গেল। তারা সাথে সাথেই ঘর থেকে বেরিয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। এদের সাথে আমার আগে ভালো সম্পর্ক ছিল। কিছুক্ষণ পর আদিবা ঘরে এলো। তার চোখ মুখ দেখে মনে হলো না সে ভালো মেজাজে আছে। এই কি হচ্ছে নীল? কি হয়েছে আদিবা? আর নাটক করো না। রবিরা সব বলল, আমি বিশ্বাস করতে পারিনি, তাই সরাসরি তোমাকে জিজ্ঞেস করতে এলাম। তুমি নাকি তাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছো, তাদের সাথে অশ্লীল আচরণ করেছো। আমি হতভম্ব হয়ে গেলাম। কি বলছো তুমি আদিবা? তোমার মাথা ঠিক আছে? আমি কখন কি করলাম? আমি জানি তোমার ভাইয়ের কাজটা তুমি মানতে পারোনি, কিন্তু তাই বলে আমার বান্ধবীদের সাথে এমন ব্যবহার করবে? রুমি বলল তুমি তাকে নাকি একা পেয়ে তার গায়ে হাত দিয়েছো। আদিবা প্লিজ শান্ত হও। এটা সম্পূর্ণ মিথ্যা। তারা বরং আমাকে বিরক্ত করছিল। আমি তাদের যেতে বলেছি। তোমার বন্ধুরা আমার সিনিয়র, আমি তাদের কেন বিরক্ত করব? সিনিয়র? তুমি এখন কেন সেই সিনিয়র দেবর সম্পর্ক টানছো? তুমি আমাকে মাত্র একটা রাতে স্বামীর অধিকারহীন থাকতে বলেছো, আর সেই সুযোগে তুমি আমার বান্ধবীদের সাথে মজা করতে চাইছো। ছি নীল, আমি তোমার কাছে এটা আশা করিনি। আদিবা তুমি বিশ্বাস করো, তারা আমাকে উত্ত্যক্ত করছিল। আমি তাদের ঘর থেকে বের করে দিয়েছি। তারা উল্টো তোমাকে ভুল বুঝিয়েছে। আদিবা আমার কোনো কথা শুনতে রাজি হলো না। তার চোখে এখন রাগ আর অপমান। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। তুমি আমার বাবা মায়ের সম্মান বাঁচানোর জন্য বিয়ে করেছো, আর আমার বাড়িতে এসেই এমন কাণ্ড। যাও, তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যাও। আমি নিজেকে অপমানিত ও অসহায় বোধ করলাম। আমার সব রাগ, কষ্ট আর অভিমান একাকার হয়ে গেল। এই মেয়েটা আমাকে একটু বিশ্বাস করলো না। আমি আর একটা কথা না বলে ব্যাগ গুছিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। বাবা মাকে কিছু না বলেই আমি দ্রুত ট্যাক্সি করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তারপর নীলা ভাবল, নীল চলে যাওয়ার কিছুক্ষণ পর আদিবার ঘরে রুমি, প্রিয়া এবং তনিমা আবার একসাথে হলো। আদিবা তখনও রাগে ফুঁসছে।
তোরা সত্যি বললি তো সব? নীল নীল কি সত্যিই তোদের সাথে খারাপ ব্যবহার করেছে? আরে আদিবা, শান্ত হ। নীল কিছুই করেনি, আমরা তো মজা করছিলাম। আমরা ভাবলাম মজা করে তোর কাছে বলি। নীল তোর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। রুমি হাসি থামানোর আগেই আমি তার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। এই তোদের মজা? তোরা কি করেছিস জানিস? আমি আমি আমার স্বামীকে, যাকে আমি মাত্র একটা শর্ত দিয়েছি, তাকে অপমানের পর অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমি তাকে বিশ্বাস না করে তোদের মিথ্যে বিশ্বাস করেছি। প্রিয়া এবং তনিমা ভয়ে চুপসে গিয়েছে। তারা কখনো আমাকে এত রেগে যেতে দেখেনি। আদিবা, আমরা সত্যিই দুঃখিত। আমরা ভাবিনি ব্যাপারটা এত দূর গড়াবে। আদিবা কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার শর্ত এবং অবিশ্বাস এক মুহূর্তে তার নতুন সম্পর্ককে ভেঙে দিয়েছে। সে দ্রুত নিচে নেমে এলো। কি হয়েছে আদিবা, তুই এমন কাঁদছিস কেন? মা, নীল নীল চলে গেছে। আমি তাকে ভুল বুঝে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছি। বাবা, তোমরা প্লিজ নীলকে ফোন করো, ও যেন ফিরে আসে। আদিবা অনুভব করলো হয়তো এই অপমান আর ভুল বোঝার দেওয়ালটি কোলবালিশের দেওয়ালের চেয়েও অনেক বেশি কঠিন। সে দ্রুত নিচে ছুটে গেল। আদিবার কান্নার তোড়ে ঘর জুড়ে এক ভারী বাতাস। সে দ্রুত নিচে নেমে বাবা মার কাছে গিয়ে ঘটনার কথা খুলে বলল। কি বলছিস তুই আদিবা? নীল চলে গেছে আর তুই তুই ওকে বিশ্বাস না করে অপমান করছিস? হ্যাঁ বাবা, আমি ওদের মিথ্যা বিশ্বাস করেছি। আমার মনে এখনো সেই সিনিয়র দেবর আর শর্তের দেওয়াল ছিল। আমি ওকে একটুও বিশ্বাস করিনি। বাবা প্লিজ নীলকে ফোন করো। আদিবার বাবা দ্রুত নীলের বাবাকে ফোন করলেন। নীলের বাবা জানালেন নীল বাড়ি ফিরেছে, কিন্তু প্রচণ্ড রেগে আছে এবং কারোর সাথে কথা বলছে না। সে নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে। শান্ত হও আদিবা, নীল খুব অপমানিত হয়েছে। ফোন করে লাভ হবে না, আমাদের সরাসরি যেতে হবে। তুই তৈরি হ। আদিবা আর এক মুহূর্ত দেরি করলো না। সে দ্রুত তৈরি হলো। আদিবা, তার বাবা মা এবং অপরাধী বান্ধবীরা, যারা এখন অনুশোচনায় কাতর, গাড়ি নিয়ে নীলের বাড়ির দিকে রওনা হলো। নীলের বাড়িতে পৌঁছে তারা দেখল বাড়ির সবার মুখ থমথমে। নীলের বাবা মা তাদের দেখে স্বাগতম জানালেও পরিবেশটা শীতল। আদিবা মা, নীল খুব রেগে আছে। ও কাউকে ঘরে ঢুকতে দিচ্ছে না। তোমার বাবা মায়ের সম্মান বাঁচাতে এসে আজ তোমার কাছেই অপমানিত হলো। ও খুব কষ্ট পেয়েছে। আদিবা দ্রুত সিঁড়ি বেয়ে নীলের ঘরের সামনে গেল। দরজা ভেতর থেকে বন্ধ। নীল নীল প্লিজ দরজাটা খোলো। প্লিজ আমার কথা শোনো একবার। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করো। নীল কোনো সাড়া দিল না। আমি দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমি তোমার উপর বিশ্বাস রাখিনি, কারণ আমার মনের ভেতরে এখনো 3 বছরের বয়সের ব্যবধান আর স্বামীর অধিকার না দেওয়ার শর্তের দেওয়াল ছিল। আমি তোমার সততাটা ভুলে গেছিলাম। আমার বান্ধবীরা যে মজা করছিল আমি তা বুঝিনি। আমি আসলে তোমাকে হারাতে ভয় পাচ্ছিলাম। প্লিজ নীল, আমি ভুল স্বীকার করছি। তুমি আমাকে স্বামীর অধিকার না থাকার শর্ত দিয়েছিলে, কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে অপমান করে দিয়েছি। এটা আমার শাস্তি। আমি আজীবন এই দরজার সামনে বসে থাকবো যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করো। আদিবার কান্না আর আকুতি শুনে বাইরের উপস্থিত সবাই আবেগপ্রবণ হয়ে গেল। ভেতরে আমি দরজার দিকে পিঠ দিয়ে বসেছিলাম। আদিবার কথাগুলো আমার কানে যাচ্ছিল। আদিবার অনুতাপ এবং খোলাখুলি স্বীকারোক্তি আমার হৃদয়ের জমাট বরফ গলিয়ে দিল। আমি বুঝতে পারলাম আদিবার সত্যি আমাকে বিশ্বাস করতে চাই, ভালোবাসতে চাই। হঠাৎ ভেতরে একটা তালা খোলার শব্দ হলো। দরজাটা খুলে গেল। নীল দরজার মাঝখানে দাঁড়িয়ে আছে। তার চোখে এখনো কষ্টের ছাপ, কিন্তু রাগ নেই। সে মাথা নিচু করে দরজায় বসে থাকা আদিবার দিকে তাকালো। আমি তখন বসা থেকে উঠেই নীলকে জড়িয়ে ধরি। এটা দেখে উপস্থিত সবার মুখে হাসি ফুটে ওঠে।
নীল, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি প্রতিজ্ঞা করছি এমন ভুল আর কোনো দিন হবে না। নীল তার এক ধাপ এগিয়ে এলো। সে আমার চোখের জল আলতো করে মুছে দিল। আর কোনো দিন এমন করো না আদিবা। আমি তোমার সত্য মেনেছিলাম, কারণ আমি তোমাকে শ্রদ্ধা করি। কিন্তু তুমি যদি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলো, তাহলে কোনো সম্পর্কই টিকবে না। কথা দিচ্ছি নীল, আমি তোমাকে স্বামীর অধিকার দিতে চাই। আজ থেকে আমাদের মাঝে কোনো শর্ত নেই, কোনো সিনিয়র দেবর সম্পর্ক নেই, আর কোনো কোলবালিশের দেওয়াল নেই। তুমি আমার স্বামী, তোমার সব অধিকার আছে। আদিবার কথা শেষ হওয়ার আগেই আমি আদিবাকে টেনে আমার বুকে জড়িয়ে ধরলাম। এই আলিঙ্গন ছিল ভালোবাসার, ক্ষমা এবং নতুন করে শুরু করার প্রতিজ্ঞা। আমি জানি তুমি আমার রোমান্টিক বউ হবে। বাইরে দাঁড়িয়ে থাকা দুই পরিবার আর বান্ধবীরা সবাই হাততালি দিয়ে উঠল। রুমি, প্রিয়া এবং তনিমা এসে ক্ষমা চাইল, আর নীল হাসি মুখে তাদের ক্ষমা করে দিল। তারপর দৃশ্য পরিবর্তন হয় সেদিন রাতের বেলা। বিয়ে তো 2 দিন আগেই হয়ে গিয়েছে, কিন্তু আজকে কেন জানি একটু বেশি লজ্জা লাগছে। নীল রুমে এসে দরজা লক করে আমার পাশে এসে বসে। আমি আদিবার হাত আমার হাতের মধ্যে নিলাম। আজকের রাত শুধুই আমার আর তোমার। চলো ডুব দেই ভালোবাসার অতল সমুদ্রে। চা দুষ্টু, আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জা পেয়ে লাভ হবে না, আজকে তো আমি বাসর করেই ছাড়ব। তখন নীল আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার বাসর ঘরের কাজ শুরু করে দিল। কি কাজ শুরু করেছে তা তো আর আপনাদের বলা যাবে না। যারা জানতে চান তাড়াতাড়ি একটি বিয়ে করে নিন। তো এভাবেই ভুল বোঝাবুঝির ঝড় পেরিয়ে আমার এবং আদিবার অপ্রত্যাশিতভাবে শুরু হওয়ার সম্পর্ক অবশেষে বিশ্বাস এবং ভালোবাসার এক মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হলো। আমাদের সম্পর্ক এখন এক নতুন পথে, যেখানে সিনিয়র হবু ভাবি এখন সত্যি আমার রোমান্টিক বউ। তো দর্শক, বিদায় নিচ্ছি আজকে এখান থেকে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।